এ কি মৃদুলা, তুমি এখানে এলে কি করে? তুমি কি ভেবেছিলে আমাকে পেলে রেখে অন্য একজনকে বিয়ে করে তুমি চলে যাবে আর আমি চুপ করে বসে থাকবো? তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বিয়ে করবে, বলো তাওনি? ওই ভালো চাও তো যাও এখান থেকে। তাই? আর আমি যদি সবাইকে সব বলে দিই? বলে দিবি? হ্যাঁ বলে দিবি? জমিদার সমরেন্দ্র নারায়ণের একমাত্র ছেলে আমি, আমায় হুমকি দিচ্ছিস তুই? তুই আর তোর স্পর্ধা আজ এখানে দুটোই শেষ হবে, দাঁড়া। আচমকা মৃদুলার গলা টিপে ধরল জমিদার তনয়। মৃদুলার পরনের লাল শাড়িটা দিয়েই ফাঁস লাগালো তার গলায়, তারপর ঝুলিয়ে দিল পাশের ছাতিম গাছে। রহস্য আর গোয়েন্দা গল্প ছাড়া বাঙালির আর এক ভালোবাসা সম্ভবত ভূত। তাই আজ আপনার জন্য লেখক অভিজিৎ চক্রবর্তীর লেখা একটা গা ছমছমে ভূতের গল্প। নমস্কার, আমি দেবস্মিতা। গল্প শুরুর আগে একটা জরুরি কথা বলে নিই। এবার থেকে আমরা আপনাদের গল্প শোনাবো রবিবার করে। ছুটির দিন আমাদের সঙ্গে কাটানোর জন্য সাবস্ক্রাইব করে বেল অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন। আর আজকের গল্পটা শুনে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। শুরু করছি আজকের গল্প, লেখক অভিজিৎ চক্রবর্তীর কাহিনী লাল শাড়িটা। বর্ষাকালের দুপুর। স্টেশনের পাশের এই রাস্তাটার একধারে একটার পর একটা রেলের অফিস বাড়িগুলোর সামনে অনেক বড় বড় গাছ। এই সময়ে রাস্তার দুই ধারে গাছের ছায়া ছায়ায় কিছু মানুষ পুরনো কাপড় নিয়ে বসেন। পুরনো কাপড় যেগুলো ভালো আছে সেগুলো এখানে কেনা বেচা হয়। মাঝে মাঝে কম দামে বেশি দামি শাড়িও বিক্রি হয়। আজ অবশ্য কেউ বসেননি এখানে। না, কেউ বসেননি কথাটা ভুল, একজন বসেছেন। এক বৃদ্ধা একটা বড় গাছের ছায়ায় কিছু শাড়ি নিয়ে বসেছেন। গাছের সঙ্গে দড়ি টাঙিয়ে বেশ কয়েকটা শাড়ি ঝুলিয়ে রেখেছেন তিনি। রাস্তা দিয়ে চলতে চলতেই শাড়িটা বেশ চোখে লেগে যায় তপনের। হাঁটা থামিয়ে সে দাঁড়িয়ে পড়ে। গোটা শাড়িতে সুতো দিয়ে অসাধারণ কাজ করা। তপন এগিয়ে যায় সেদিকে। কি গো মাসি, এই শাড়িটা কততে দেবে? 500 টাকা। 500? হ্যাঁ। বলো কি, তা আবার হয় নাকি? এত দাম? পুরনো শাড়ির দাম 500? पुराना तो की हो ये कपड़े तो देखो, उसका रंग देखो, काम देखो। पुराना नया किनते गेले ना 10,000 रुपया लिबे। हाँ, শাড়িটা দেখে পুরনো বলে বোঝারই উপায় নেই। স্নিগ্ধা শাড়িটা পেয়ে ভারী খুশি হবে, তাই রীতিমতো দর কষাকষি করে 300 টাকাতেই পুরনো শাড়িটা কিনে নিল তপন। রবি দাস মুদিখানার মালিক, তবে দোকানে অনেক রকম জিনিসই রাখেন তিনি, তাই ক্রেতার সংখ্যাও বেশ বেশি। সব কাজ গুছিয়ে ক্যাশ মিলিয়ে দোকান বন্ধ করতে করতে প্রায় মধ্যরাত হয়ে যায়। আজও তাই শুনশান রাস্তা দিয়েই সাইকেলে চড়ে আসছিলেন তিনি। মোড়ের কাছে আসতেই হঠাৎ মনে হলো ছাতিম গাছের তলার অন্ধকারটা যেন একটু নড়ে উঠল। কে কে ওখানে? রবিবাবু ভয় পেলেন। তার সঙ্গে টাকা পয়সা আছে, চোর ডাকাত নয় তো। অভ্যাসবশত একবার সাইকেলের বেল দিলেন তিনি, তারপর গতি বাড়িয়ে দিলেন। ছাতিম গাছটার কাছাকাছি আসতেই একটা জমাট বাঁধা অন্ধকার লাফ দিয়ে পড়ল তার উপর। খেতে খেতে একবার স্ত্রীর দিকে তাকায় তপন। স্নিগ্ধা আজ তার দেওয়া শাড়িটা পরেছে, খুব সুন্দর দেখাচ্ছে তাকে। তুমি খাবে না? আমি পরে খাবো, তুমি এখন খেয়ে নাও। কেন আবার পরে কেন? অনেক রাত হয়ে গেছে, খেয়ে নাও। এখন খিদে নেই আমার, বললাম তো, আমি পরে খাবো।
সামনে থেকে উঠে চলে গেল স্নিগ্ধা। তপন বসে রইল অবাক হয়ে। কি ব্যাপার? স্নিগ্ধা কি কোনো কারণে রেগে আছে ওর ওপর, নাকি মন খারাপ? আসলে এই সংসারটা নিয়ে স্নিগ্ধার অনেক স্বপ্ন ছিল, কিন্তু কখনোই সে বড় কিছু চায়নি। ছোট ছোট চাওয়াগুলো নিয়েই ওর স্বপ্নের জগৎ। সেটা কখনো জানলার পর্দা, তো কখনো ঘরের সামনে এক চিলতে ফুলের বাগান। কিন্তু তপনের খুব অল্প আয়। এই আয়ে দুজনের সংসার ভালোভাবে চালানো যায় না। বিয়ের পর থেকেই তপন তাই মনে মনে অপরাধ বোধে ভোগে। আজ আবার তার বাড়িতে ফিরতেও বেশ দেরি হয়েছে। স্নিগ্ধার এই আচরণে তাই সেই অনুভূতিটা আরও একটু বেড়ে গেল। চুপচাপ খেয়ে নিল সে। তপন যখন ঘুমের তোড়জোড় করছে, কিছুটা দূরে ছাতিম তলার কাছ থেকে ভেসে এলো একটা হইচইয়ের আওয়াজ। কদিন পরেই একটা চাকরির পরীক্ষায় বসবে স্বপন। বাড়িতে আর কেউ নেই, তাই ঘরের আলো নিভিয়ে টেবিল ল্যাম্প জেলে এক মনে পড়াশোনা করছিল সে। এই বর্ষাতেও ঘরের মধ্যে ভ্যাপসা গরম। স্বপন উঠে গিয়ে জানলাটা খুলে দিল, আর সঙ্গে সঙ্গেই চমকে উঠল। জানলার বাইরে আধো অন্ধকারে কে দাঁড়িয়ে রয়েছে? কে কে ওখানে? আমি। ও স্নিগ্ধা বৌদি, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এমনি। কাকিমা কোথায় স্বপন? মা তো বাড়িতে নেই, রবিদার বাড়িতে গেছে। দিন কয়েক আগে যা ঘটলো ওর সঙ্গে। হ্যাঁ, সত্যি মর্মান্তিক। শুধু মর্মান্তিক নয়, মৃত্যুটা অদ্ভুত জানেন। ওর পকেটে অনেক টাকা পাওয়া গেছে। তাহলে কাজটা নিশ্চয়ই চোর ডাকাতের নয়। তাছাড়া রবিদার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না। একটা মানুষের শরীরে সব রক্ত হঠাৎ শূন্য হয়ে যেতে পারে। সেটাই, মৃত্যুটা খুব অদ্ভুত। কথা বলতে বলতেই জানলার কাছ থেকে সরে ঘরের ভেজিয়ে রাখা দরজার কাছে এসেছে স্নিগ্ধা। একটু অবাক হলো স্বপন। সে ভেবেছিল মা নেই শুনলে স্নিগ্ধা বৌদি চলে যাবে, কিন্তু তার বদলে বৌদি এগিয়ে এসে দাঁড়ালো কেন? টেবিল ল্যাম্পের আলো ছাড়াও জানলা গলে ঘরের ভেতরে আসছে স্ট্রিট লাইটের আলো। তা সত্ত্বেও ঘরের ভেতরটা ছায়া ছায়া অন্ধকার। সেই অন্ধকারে স্বপন দেখল দরজা ঠেলে ঘরের ভেতরে পা রাখল স্নিগ্ধা। বৌদি, কিছু বলবেন? পড়াশোনা করছিলে বুঝি? স্নিগ্ধা বৌদি যেন আজ গল্প করার মেজাজে রয়েছে। স্বপনের বিস্ময়ের পরিমাণ ক্রমশ বাড়ছে। এর আগে সে কোনোদিনই স্বপনের সঙ্গে এভাবে গল্প করেনি, বরং বেশ লাজুক স্বভাবের মেয়ে সে। আজ কি হলো তার? হঠাৎ হাত দুটো নিজের দুপাশে ছড়িয়ে দিল স্নিগ্ধা, যেন বাতাসে উড়ছে সে। আর সেই মুহূর্তেই কোথা থেকে যেন ছাতিম ফুলের গন্ধ ভেসে এলো। আচ্ছা, আমায় আজ কেমন দেখতে লাগছে? স্নিগ্ধার একের পর এক অস্বাভাবিক আচরণে এবার অস্বস্তি হতে শুরু করেছে স্বপনের। দম বন্ধ করে সে দেখতে থাকে পায়ে পায়ে তার দিকে এগিয়ে আসছে স্নিগ্ধা। কি একটা বলতে গেল স্বপন, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। টেবিল ল্যাম্পের আলো টেবিলে রাখা বই খাতার উপর পড়ে যতটুকু ছিটকে যাচ্ছে, সেই অল্প আলোতেও স্বপন দেখতে পাচ্ছে স্নিগ্ধার চোখ দুটো কি অসম্ভব জল জল করছে। বৌদি বৌদি, কি হয়েছে আপনার? এবার আরও একটা বিষয়ে খেয়াল হলো তার। একটা চাপা ফিসফিসানি ঘুরে বেড়াচ্ছে গোটা ঘর জুড়ে। মাথার ভেতরটা কেমন গোলমাল হয়ে যাচ্ছে তার। ছাতিম ফুলের অসহ্য গন্ধে আর শ্বাস নেওয়া যাচ্ছে না।
বুক ভরে একটু শ্বাস নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল স্বপন, আর তারপরেই সে পড়ে গেল জ্ঞান হারিয়ে। আবার বৃষ্টি নেমেছে। নিজের বাড়ির বাথরুমে হাত মুখ ধুচ্ছিল স্নিগ্ধা, যেন একটা ঘোরের মধ্যে আছে সে। স্বপন, স্বপন চোখ খোল, স্বপন, স্বপন কথা। পাশের বাড়ির কাকিমার তীব্র আর্তনাদে সম্বিত ফিরে পেল স্নিগ্ধা। বাথরুমের মেঝের দিকে তাকাতেই যেন ইলেকট্রিক শক খেল সে। মেঝের উপর দিয়ে ধীরে ধীরে বয়ে যাচ্ছে তার হাত মুখ ধোয়া জল, আর সেই জলের রং লাল। থরথর করে কেঁপে উঠল স্নিগ্ধা। শিশিরের রোগে ভোগা শরীরটা শীত, রোদ, বৃষ্টির ঝাপটা খুব একটা সহ্য করতে পারে না, কিন্তু পেট বড় বালাই। পেট ভরানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। চেয়ে চিনতে যেটুকু জোটে তাতেই তার দিন চলে যায়। গরমকালের রাতগুলো দিব্যি কোনো গাছতলায় বা মন্দিরের চাতালে শুয়ে কাটানো যায়, কিন্তু শীত আর বর্ষাকালটাই সমস্যার। এই সময়গুলো তাকে ভ্যান রিক্সা রাখার চালাঘরটায় ঢুকে পড়তে হয়। চালাঘরটার উপরে টিনের চাল হলেও চারদিক মোটা প্লাস্টিক আর ত্রিপল দিয়ে ঘেরা। সেখানে ঢুকে একটা ভ্যানের ওপর শুয়ে আয়েশ করে ঘুমিয়ে পড়ে সে। ছোট থেকেই সে নিজের মনে কথা বলে। সবাই বলে সে নাকি পাগলাটে, কিন্তু শিশির নিজে বলে অন্য কথা। সে নাকি অনেক কিছুই দেখতে বা শুনতে পায় যা বাকিরা পায় না। যেমন ঠিক এই মুহূর্তে সে একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। চালাঘরটার চারপাশে যেন হেঁটে বেড়াচ্ছে কেউ। হেঁটে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, আমার চারপাশে হেঁটে বেড়াচ্ছে। আমি জানি, আমি জানি, যাদেরকে আমি ছাড়া অন্য কেউ দেখতে পায় না, তাদের মতোই কেউ এখন আমার এই চালা ঘরটার চারপাশে হাঁটছে। তাছাড়া আর কে আসবে এই বর্ষার রাতে? হ্যাঁ, আর কে আসবে? এই কে রে এখানে? এখানে কি চাই? যা 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 বলছি, যা, পালা এখান থেকে, পালা। পায়ের শব্দটা হঠাৎ থেমে গেল। শিশিরও নিশ্চিন্ত মনে একটা ভ্যানের উপরে আবার গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা আওয়াজ পেল সে। না তাকিয়েও সে বুঝতে পারল ত্রিপল ঠেলে চালাঘরের ভেতরে ঢুকেছে কেউ। কে? শব্দটা লক্ষ্য করে সেদিকে একবার চোখ বোলালো সে। বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে স্ট্রিট ল্যাম্পের আলো আসছে ভেতরে। সেই সামান্য আলোয় সে দেখতে পেল এক নারী মূর্তি এগিয়ে আসছে তার দিকে। ঘুমের মধ্যে একটা অস্বস্তি বোধ হতে থাকে তপনের। তার কেবলই মনে হতে থাকে কিছু একটা ঘটছে। একসময় প্রচণ্ড অস্বস্তি নিয়েই তার ঘুমটা ভেঙে যায়। জানলার ঘষা কাচের ভেতর দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো ঘরে ঢুকছে। ঘাড় ঘুরিয়ে চারিদিকে একবার তাকায় সে। কই অন্যরকম কিছু তো নজরে আসছে না। শুধু তপন খেয়াল করলো স্নিগ্ধার জায়গাটা ফাঁকা। আরে, স্নিগ্ধা কোথায় গেল? স্নিগ্ধা, স্নিগ্ধা, স্নিগ্ধা। বেশ কয়েকবার ডেকে এদিক ওদিক খুঁজেও স্নিগ্ধার কোনো সাড়া পেল না সে। সারা বাড়িতে যেন কোনো অস্তিত্বই নেই মানুষটার। অনেক ভেবে শেষটায় ছাদে গেল তপন। না, ছাদেও কেউ নেই। এত রাতে স্নিগ্ধা কোথায় গেল? দিনকাল যা পড়েছে, চারিদিকে যা ঘটছে, কি যে করি কিছুই তো মাথায় আসছে না। ধুর, এদিকে আবার বৃষ্টি শুরু হলো। না, বাড়ির চারপাশটা একবার দেখে আসি।
ছাদে ঘুরতে ঘুরতেই একটা মিষ্টি গন্ধ পেল তপন, ছাতিম ফুলের গন্ধ। এদিক ওদিক ঘাড় ঘোরাতেই তার চোখ পড়ল রাস্তার ওপর। এক নারী মূর্তি হেঁটে আসছে তার বাড়ির দিকে। পরনের শাড়িটা আলুথালুভাবে গায়ে জড়ানো। ছাদের রেলিংয়ে ঝুঁকে পড়ল তপন। মূর্তিটা আরেকটু কাছে আসতেই সে বুঝতে পারল তার ধারণাই ঠিক। হ্যাঁ, এ তো স্নিগ্ধা। এত রাতে রাস্তায় বেরিয়েছিল কেন? ওর হাঁটার ভঙ্গিটাও তো ঠিক স্বাভাবিক লাগছে না। মনে হচ্ছে যেন একটা মানুষ নয়, একটা পুতুল হেঁটে আসছে। দ্রুত পায়ে অথচ নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে এলো তপন। স্নিগ্ধা বাড়িতে ঢুকে গেট বন্ধ করে বাথরুমে গেল। তারপর এসে শুয়ে পড়ল বিছানায়। তপন স্নিগ্ধাকে ডাকল না, মনে মনে ভাবল, স্নিগ্ধার কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে? যেমন ভাবে হাঁটছিল নিশ্চয়ই তাই হবে, কিন্তু ওর এরকম একটা সমস্যা আছে আর আমি এতদিন ধরে বুঝতেও পারিনি। আশ্চর্য। অনেক রকম প্রশ্ন তপনের মনের মধ্যে ভিড় করে আসে, কিন্তু বেশিক্ষণ সে ভাবতে পারে না। সারা দিনের হাড় ভাঙা খাটুনির ফলে দুশ্চিন্তা সত্ত্বেও এক হয়ে যায় তার দু চোখের পাতা। শাড়িটার যেন একটা অদ্ভুত আকর্ষণ আছে। একবার পরলে আর ছাড়তে ইচ্ছা করে না। পরে থাকলে মনে হয় এটা যেন শুধু একটা পোশাক নয়। এই শাড়িটা আর স্নিগ্ধা যেন একই সত্তা, যেন দুজনে মিলে মিশে পরিপূর্ণতা পেয়েছে, যেন একে অপরের পরিপূরক। তপন যেদিন এনে দিয়েছিল সেদিনই একবার শাড়িটা পরে দেখেছিল সে। একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, মনটা ভরে গিয়েছিল আনন্দে। তারপর থেকেই শাড়িটাকে যেন আর ছাড়তেই পারে না সে। যখনই মন চায় তখনই সে পরে ফেলে শাড়িটা। ইতিমধ্যে শাড়িটার যে একটা পরিবর্তন হয়েছে তা তার নজরে পড়েনি। আজ তপন বলার পর খেয়াল হলো। সকালে চা খাওয়ার সময় একটা অদ্ভুত প্রশ্ন করল তপন। তোমার কাল রাতে ভালো ঘুম হয়েছে? হ্যাঁ, কেন বলো তো? না, এমনি। তোমার কি ঘুম থেকে উঠে মাঝরাতে বাথরুমে যেতে হয়? এ আবার কেমন প্রশ্ন? যাই হয়তো কোনো কোনো দিন। আচ্ছা, এটা কোন শাড়িটা? কোনটা? আরে যেটা তুমি পরে আছো সেটা। দেখিনি তো আগে। ঢং, নিজে এনে দিয়ে এখন এই প্রশ্ন? আমি এনে দিয়েছি। আরে সেদিন দুপুরবেলা নিয়ে এলে না, মনে নেই তোমার? ধুর, সেটা তো গোলাপি রঙের ছিল। তপনকে কি একটা উত্তর দিতে গিয়েও শাড়ির দিকে তাকিয়ে থমকে গেল স্নিগ্ধা। সত্যি তো, শাড়িটার রং তো এমন ছিল না। কিন্তু এটা কিভাবে সম্ভব? জামা কাপড়ের রং উঠলে তা তো আরো হালকা হয়ে যাবে, কিন্তু এ তো গোলাপি থেকে আস্তে আস্তে গাঢ় হয়েছে। তপন হয়তো আরও কিছু কথা বলতো, কিন্তু সেই মুহূর্তে পাড়ায় আবার একটা শোরগোল শুরু হলো। কিসের একটা হইচই শোনা যাচ্ছে না? সেটাই তো। দাঁড়াও, যাই একবার দেখে আসি কি হলো আবার। তপনের বলা কথাগুলো ভাবতে ভাবতেই বোধহয় তরকারি কাটতে কাটতে একটু অন্যমনস্ক হয়ে গেছিল স্নিগ্ধা। আঙুলটা কেটে গেল সামান্য। কাটা জায়গা থেকে রক্ত বেরিয়ে এসেছে। স্নিগ্ধা এক দৃষ্টি তাকিয়ে আছে সেদিকে। সারা শরীরে যেন এক উদ্দাম উন্মাদনা। এই উন্মাদনা সে কয়েকদিন ধরে টের পাচ্ছে। এবার তার মনে পড়ল, শাড়িটা পরার পর থেকে মাঝে মাঝেই তার ঠিক ঠিক এই রকম অনুভূতি হচ্ছে। রক্ত, শাড়িটা যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করছে রক্তের দিকে। তার সন্দেহ এবার ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হচ্ছে। গত কয়েকদিন ধরে তাদের বাড়ির আশেপাশের অঞ্চলে যে বীভৎস হত্যাকাণ্ডগুলো হয়ে চলেছে সেগুলো তাহলে তারই কাজ। একটা জিনিস স্নিগ্ধা খেয়াল করেছে, মাঝে মাঝেই দিন বা রাতের কোনো একটা সময়ের স্মৃতি
সে মনে করতে পারে না। সেইটুকু সময়ের স্মৃতি কেউ যেন সযত্নে তার মন থেকে মুছে দেয়। বাড়ি থেকে বেরিয়ে তপন গোলমালটা লক্ষ্য করে হাঁটছিল। রাস্তায় একটা ছেলেকে দেখে সে জিজ্ঞেস করলো, রাজু শোন, কি হয়েছে রে? বিভৎস কাণ্ড তপনদা। ওই ভ্যান রাখার চালাঘরটায় শিশির পাগলা শোয় তো রোজ। আজ সকালে সবাই দেখেছে একটা ভ্যানের উপরে ও লাশটা পড়ে আছে। ওহ, কি বিভৎস দৃশ্য! লাশটা একেবারে ফ্যাকাশে সাদা। ভুরুটা কুঁচকে যায় তপনের। মনের মধ্যে কিসের একটা কাঁটা যেন খচখচ করতে থাকে ক্রমাগত। স্নিগ্ধা গতকাল রাতে এই দিক থেকেই হেঁটে এসেছিল, অথচ আজ তো স্বীকার করলো না। আর এদিকে একের পর এক এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। এসবের কারণ কি? আমার মনে হয় চালাঘরের চারপাশে ইতিমধ্যেই অনেক মানুষ জড়ো হয়ে গেছে। নানা রকম আলোচনা করছে তারা। সেসব অবশ্য তপনের কানে ঢুকছে না। শিশিরের মৃতদেহটা দেখে পিছন ফিরতেই একটা বিশেষ জিনিসের দিকে চোখ গেল তার। চালাটার পাশেই রাস্তার ধারে কিছু ঘাস রয়েছে, আর সেই ঘাসের ফাঁকে দেখা যাচ্ছে সরু রূপালি একটা জিনিস। কেউ যাতে না দেখতে পায় এমনভাবে তপন জিনিসটা হাতে তুলে নিল। জিনিসটা তার খুব চেনা। তপনের কাছে চলে আসার সময় স্নিগ্ধা এক জোড়া নূপুর নিজের সঙ্গে নিয়ে এসেছিল। সেই জোড়ারই একটা এখন তপনের হাতে। আমি তো ঠিক বুঝতে পারতেছি না আপনি কার কথা কইতেছেন বাবু। বৃদ্ধের কথায় একটু বিরক্ত হলো তপন। সেই কখন থেকে ও নানা জনের কাছে ওই বৃদ্ধার খোঁজ করে চলেছে, কেউই কোনো হদিশ দিতে পারছে না। যে ছাতিম গাছের তলায় বৃদ্ধা সেদিন বসেছিলেন সেই জায়গাটাও আজ ফাঁকা। নূপুরের কথাটা সে বাড়ি ফিরে স্নিগ্ধাকে বলেনি। আসলে ওর মনের খটকাগুলো কিছুতেই দূর হচ্ছে না। কেন যেন তার বারবার মনে হচ্ছে যা ঘটছে তার সঙ্গে কোনো না কোনোভাবে স্নিগ্ধা জড়িত। রবিদাস বা স্বপন যখন মারা যায় সেই দুদিন ওই সময় তপন বাড়িতে ছিল না, কিন্তু শিশিরের সময় তো ছিল। তাছাড়া শাড়িটার রঙই বা বদলালো কি করে? আরে একজন বয়স্কা মহিলা বসেছিলেন। এমন তো অনেকেই আসে বাবু, কবে কে কোথা থেকে আসতেছে তা কি আর বলা যায়? তবু একটু ভেবে বলুন না, এরকম কেউ আসেন কি নিয়মিত? আমি শনিবার দেখেছি ওকে। শনিবার? না না, অসম্ভব। শনিবার এখানে কেউ বসে না। ওই দিন ওই মঙ্গলপুরে হাট বসে, বুঝলেন? আমরা সব ওইখানেই যাই। কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেল তপন। আর প্রায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো আর একটা কথা মাথায় এলো তার। শুধু শনিবার কেন, কোনো দিনই দুপুরবেলা এখানে হাট বসে না। দুপুরে এই স্টেশনে কোনো ট্রেন আসে না, তাই রাস্তা পুরো ফাঁকাই থাকে। তাই ফাঁকা জায়গায় হাট বসে না। একটু আমতা আমতা করে সে বলল, মানে সেদিন হয়তো কেউ বসেছিল। আমি কিন্তু ওর থেকে শাড়ি কিনেছি। ওই ছাতিম গাছটার তলায় বসেছিলেন সেদিন। হ্যাঁ, কি করেন কি বাবু আপনি? ওই গাছটার তলায়? আপনি বাবু ঠিক দেখছেন? হ্যাঁ, কেন বলুন তো? আগে বাবু, সেদিন কেউ বসলেও ওই গাছের তলায় কিন্তু বসবে না। ওই গাছ খান ভুতুরে গাছ মশাই, ওর গাছে কেউ ঘেঁষে না। আরে মশাই, ওই গাছের বড় দুর্নাম আছে। আপনি জানেন না, বহুকাল আগে এক মহিলা নাকি শাড়িতে ফাঁস দিয়া ওই গাছে আত্মহত্যা করছিল। আর এখনো নাই ওই গাছের নিচে এক রাত বিরতে সেই মহিলা কাঁইতা কাঁইতা ঘুরে বেড়ায়। তপন একটু অস্বস্তিতে পড়ে। কোনো খোঁজ না পেয়ে বাড়ির দিকে পা বাড়াতে যায় সে। আর ঠিক সেই মুহূর্তেই
বৃদ্ধের পাশ থেকে কথা বললেন আর এক বিক্রেতা। আপনি যে শাড়িটা কিনেছেন সেটা কি লাল? না, ঠিক লাল না, গোলাপি। ও, সে অবশ্য আমি ঠিক জানি না। অন্যদের মুখে শুনেছি শাড়িটা নাকি রং পাল্টায়। শুধু তাই নয়, এই শাড়ি নাকি শিকারি। জমিদার সমরেন্দ্র নারায়ণের ছেলে, ছেলের বউ সবাইকেই নাকি খেয়েছে ওই শাড়ি। মানে জমিদারের ছেলের বউ নাকি ফুলশয্যার রাতে ওই শাড়িটা পরেছিল। তারপর দিন জমিদারের ছেলের বডি পাওয়া যায়, রক্ত ভরিয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গেছিল। তার বউ নাকি আত্মহত্যা করেছিল ওই শাড়িটাই গলায় জড়িয়ে। তপনের মনের মধ্যে একটা শিহরণ খেলে গেল। তাহলে সে ভুল দেখেনি, গোলাপি শাড়িটাই রং বদলে লাল হয়ে গেছে। তার মানে সে যা ভেবেছে সেটাই ঠিক, ওই শাড়িটার মধ্যেই কিছু রহস্য আছে। কিন্তু রহস্যটা যে কি তা সে কিছুতেই বুঝতে পারল না। কেউই শাড়িটা সম্পর্কে বিশেষ কিছু জানে না। টুকরো টুকরো তথ্য নিয়েই ফিরতে হলো তাকে। কেবল একটা কথাই সে বিড়বিড় করতে লাগলো বারবার। না না না, আমার কেনা শাড়িটার জন্য স্নিগ্ধা বিপদে পড়েছে, কিন্তু শাড়িটার রহস্যটাই তো বুঝতে পারছি না ভালো করে। কিন্তু ভালোভাবে বোঝার জন্য আমি যদি আরো অপেক্ষা করি তাহলে তো স্নিগ্ধা আরো বিপদে পড়বে। না, আমি ওকে এরকম একটা বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না, কিছুতেই না। আমি 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 বরং একটা কাজ করি, স্নিগ্ধাকে কিছু বলবো না, চুপি চুপি নষ্ট করে ফেলবো শাড়িটা। হ্যাঁ, তাই করব। কিন্তু তপন যেমনটা ভেবেছিল তেমনটা করা গেল না। শাড়িটা চুপি চুপি হাতে পাওয়া গেল না, কারণ স্নিগ্ধা প্রায় সব সময়ই শাড়িটা পরে থাকছে। একদিন আর থাকতে না পেরে তপন বলল, কি ব্যাপার বলো তো, তোমার কি আর অন্য কোনো শাড়ি নেই? এই শাড়িটাই পরো কেন সব সময়? এ আবার কেমন কথা? আমি কি পরবো সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? একদম কথা বদলাবে না, সত্যি করে বলো তুমি ঠিক কি ঘটাচ্ছ? আমি আবার কি ঘটাচ্ছি? কিছু যদি নাই ঘটাও তাহলে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাও তুমি? মানে তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, করছি। যে রাতে শিশির মারা যায় সে রাতে তুমি বাড়িতে ছিলে না। আমি নিজের চোখে তোমাকে দেখেছি ওই চালাঘরের দিক থেকে আসতে। ওই শাড়িটাই তো। দরজায় ধাক্কা পড়তেই সম্বিত ফিরে পায় তপন। হতাশা আর দুশ্চিন্তার থাবায় সাধারণ কথাবার্তা হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছিল। গলার আওয়াজও নিজের নিয়ন্ত্রণে ছিল না। ফল যা হওয়ার তাই হয়েছে। পাড়ার লোকজন জড়ো হয়েছে তার বাড়ির সামনে। কি ভেবেছ তোমরা? এই পাড়ার মধ্যে থেকে এসব করবে আর আমরা সব মুখ বুঝে মেনে নেব? কি বলছেন আপনারা? আমার স্ত্রী কি করে এতগুলো মানুষকে হত্যা করবে? আর কেনই বা করবে? একটু আগে তোমার বলা সব কথাগুলো শুনতে পেয়েছি তপন। এখন আর কোনো কথা লুকিয়ে লাভ নেই। আপনারা ভুল শুনেছেন, আমি এরকম কোনো কথা বলিনি। ভুল আমরা শুনিনি বাছা। কখনোই না, আমরা পুলিশে যাব। শেষ পর্যন্ত পাড়ার সবাই ঠিক করলো পুলিশে খবর দেবে তারা। তপন বহু চেষ্টা করলো বোঝানোর, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করলো না। সেদিন রাতে কিন্তু পুলিশ এলো না। হয়তো রাতে তারা খবর দিতে পারেনি থানায়, হয়তো সকাল হলেই পুলিশ আসবে। তপন ভয় তটস্থ হয়ে রইল। একটা হাঙ্গামার আতঙ্ক সারা রাত ঘিরে রইল তাকে। সারা রাত ভালো করে ঘুম হলো না তপনের। বারবার ঘুম ভেঙে যেতে লাগলো। ভোর হওয়ার অপেক্ষায় শুয়ে থাকতে থাকতে শেষ রাতের দিকে চোখটা লেগে গেছিল তার। ঘুম ভাঙতেই সে দেখল স্নিগ্ধা বিছানায় নেই। ফের একটা অজানা আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে গেল তার। আবারও কি নতুন কোনো শিকারে বেরিয়েছে স্নিগ্ধা? তড়িঘড়ি আলো জ্বালতেই বিছানার ওপর একটা ভাঁজ করা কাগজ দেখতে পেল তপন। ভাঁজটা খুলতে খুলতেই সে বুঝতে পারল এটা একটা চিঠি, স্নিগ্ধার লেখা। আমি জানি না এই শাড়িটা তুমি কোথা থেকে পেয়েছিলে, কিন্তু এই শাড়ি আর 5টা শাড়ির মতো স্বাভাবিক নয়। এর তেষ্টা আছে, রক্তের তেষ্টা।
হ্যাঁ, আমি স্বীকার করছি, তুমি ঠিক বুঝেছিলে। 3টে খুন আমি করেছি, আর তাদের শরীরের সব রক্ত শুষে নিয়েছে এই শাড়ি, বলা ভালো পান করেছে। মৃতের শরীরের কোনো ক্ষততে শাড়িটা চেপে ধরলেই ধীরে ধীরে তার সব রক্ত শুষে নেয় শাড়িটা। অথচ কি অদ্ভুত, যেন গোটা শাড়িতে কোথাও কোনো শুকনো রক্তের দাগ লেগে নেই। রক্ত পান করে এই শাড়ি আরো রঙিন হয়ে উঠেছে। হালকা গোলাপি থেকে গাঢ় গোলাপি, গাঢ় গোলাপি থেকে হালকা লাল, হালকা লাল থেকে গাঢ় লাল। একবার রক্ত পান করলে এর তেষ্টা সাময়িক মেটে, কিন্তু শাড়িটার তেষ্টার কোনো শেষ নেই। এই শাড়িটা সময় বিশেষে আমাকে খুনের নেশায় যেন পাগল করে দেয়। তখন আমি আর আমার মধ্যে থাকি না তপন। কি করি কি না করি কিছুই আমার মনে থাকে না। খুন করার কিছু পরে আমি বুঝতে পারি যে আমার দ্বারা একটা বিভৎস কাণ্ড হয়ে গেছে। কিন্তু একটা ক্ষেত্রে এই শাড়িটা হেরে গেছে। এই শাড়িটা না তোমাকে খুন করার জন্য আমাকে পাগল করে তুলেছিল জানো। কিন্তু আমি তোমাকে খুন করতে পারিনি তপন। আমার ভালোবাসার কাছে এই শাড়িটা হেরে গেছে। কিন্তু কতদিন আমি ওকে ঠেকিয়ে রাখতে পারবো আমি তো জানি না বলো। তার উপর আজ সন্ধেবেলায় যে কাণ্ড হলো, এই শাড়িটা সবার ক্ষতি করতে যায় তপন। কিন্তু একে নষ্ট করা যায় না। আগুনে পোড়ে না, কাঁচিতে কাটে না। আমি যতবার ওকে ফেলে দেওয়ার চেষ্টা করি ততবার ও নিজে থেকে আমার আলনায় চলে আসে। একটা দুরন্ত আকর্ষণে আমাকে ওর দিকে টানতে থাকে। আমি স্বপ্নে দেখেছি একটা লাল শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে এক দুঃখী মেয়ে ঝুলে পড়েছিল একটা ছাতিম গাছ থেকে। আমি বুঝতে পেরেছি তপন, এই শাড়ির হাত থেকে যদি আমাকে মুক্তি পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে আমি বুঝতে পেরেছি। তুমি ভালো থেকো, সুখে থেকো। জন্মান্তর বলে যদি কিছু থাকে তাহলে যেন আমি আবার তোমাকেই পাই, যেখানে অভাব থাকবে না, কোনো অভিশপ্ত শাড়ি থাকবে না, শুধু তুমি আর আমি। ভালো থেকো তপন। এত বড় একটা চিঠি স্নিগ্ধা লিখলো কখন? আর এই চিঠি লিখে সে গেলই বা কোথায়? তপন তন্ন তন্ন করে গোটা বাড়িটা খুঁজল। না, স্নিগ্ধা কোথাও নেই। হতাশ হয়ে সে বসে পড়ল বিছানার উপর। চকিতে একটা কথা মাথায় এলো তার। ছাতিম গাছ, চিঠিতে স্নিগ্ধা একটা ছাতিম গাছের কথা লিখেছে। আচ্ছা, এটা সেই গাছটাই না তো যেখান থেকে আমি শাড়িটা কিনেছিলাম? যেতে হবে, আমায় এক্ষুনি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। স্টেশনের পাশের রাস্তাটায় নিত্যযাত্রীদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। সেখানেই একটা নির্দিষ্ট গাছের চারপাশে ভিড় জমেছে আজ। সবাই দেখতে পাচ্ছে একটা ছাতিম গাছে লাল শাড়ির ফাঁস দিয়ে ঝুলছে এক যুবতী, আর সেই গাছতলাতেই অচৈতন্য হয়ে পড়ে রয়েছে এক যুবক। এই দেখো শাড়িটা কি সুন্দর। সঞ্জয় তাকিয়ে দেখল গাছতলায় একটা অল্প বয়স্ক মেয়ে কয়েকটা কাপড় নিয়ে বসেছে। তার মধ্যেই হ্যাঙ্গারে টাঙানো গোলাপি রঙের শাড়িটার দিকে আঙুল দেখিয়ে কথাটা বলেছে মহুয়া। ওটা তো পুরনো শাড়ি। হোক না পুরনো, কাজের দিদিকে দেওয়ার জন্য তো একটা শাড়ি লাগবে। ও তো একটা পুরনো শাড়ি চাইছিল আমার কাছে। আচ্ছা ঠিক আছে। এই শুনছো, এই দাম কত শাড়িটার? 500 টাকা। এই পুরনো শাড়ি 500 টাকা? মামার বাড়ির আবদার পেয়েছো? 200 দেবো, 200 দেবে? আচ্ছা তাই দিন, আসলে আমার ট্রেন ধরা তাড়া রয়েছে। এই শাড়িটা বিক্রি করতে পারলে তবেই ট্রেন ধরতে পারবো। কেন, আপনার কাছে ট্রেনের টিকিট কাটার টাকা নেই বুঝি? মহিলা কিছু না বলে মুচকি হাসল। সঞ্জয় 200 টাকা বের করে দিতেই শাড়িটা এগিয়ে দিল ওদের দিকে। যত্ন করে
শাড়িটা ব্যাগে ভরে নিল মহুয়া। শেষ হলো আজকের গল্প অভিজিৎ চক্রবর্তীর কাহিনী লাল শাড়িটা। আজ গল্প পাঠে ছিলাম আমি, দেবস্মিতা। জমিদারের ছেলে রবি, শিশির এবং প্রথম বিক্রেতার ভূমিকায় প্রীতম, মৃদুলা ও মহুয়ার চরিত্রে সুচিস্মিতা, তপনের ভূমিকায় অর্ক, সঞ্জয়ের চরিত্রে সাগ্নিক, রাজু এবং স্বপনের চরিত্রে মানব, স্বপনের মা এবং দ্বিতীয় বিক্রেতার চরিত্রে স্বপ্না, স্নিগ্ধা বৃদ্ধা বিক্রেতা এবং অল্পবয়সী মেয়ের চরিত্রে আমি, দেবস্মিতা। গল্পের কভার ডিজাইন করেছি সুচিস্মিতা এবং সাউন্ড ডিজাইন করেছি সুচিস্মিতা এবং আমি, দেবস্মিতা। গল্পটা শুনে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মরীচিকা। গল্পের আসরে সবাইকে নিমন্ত্রণ।